যেমন তোমাদের প্রজেক্টের জন্য একটা প্রবলেম টাইটেল সিলেক্ট করতে হবে। তো তোমাদের ডিটেইলে কিন্তু আমি আরেকটা ডকুমেন্ট দেখিয়েছিলাম। তুমি যদি ওই যে প্রজেক্ট ডকুমেন্টে যাও, সেখানে দেখবা যে ডিটেইলটা আছে আরকি। আমি যেটা দেখিয়েছিলাম গত ক্লাসে। ঠিক আছে? বাট এটা নিয়ে মনে হয় আমি ডিটেইলে ডিসকাস করি নাই। এজন্য আমি ডিসকাস করছি। আচ্ছা, একটা তোমার টাইটেল ফিক্স করতে হবে। তারপর যেটা বলেছে টেন্টেটিভ প্রবলেম স্টেটমেন্ট। এটা হচ্ছে তুমি যে প্রবলেম নিয়ে কাজ করতে চাও, এখান থেকে ৩ থেকে ৫ টা এই যে কি পয়েন্ট মানে ডটেড পয়েন্ট আকারে স্পেসিফিক প্রবলেম বলতে হবে। সেম ভাবে ৩ থেকে ৫ টা স্পেসিফিক অবজেক্টিভ তোমার থাকতে হবে। তারপরে যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, তাহলে প্রবলেম আর এক্টিভিটিজ এর জন্য যে P1 থেকে P7 আর A1 থেকে A5 এর কিছু অ্যাট্রিবিউটস ছিল। তাহলে P1 থেকে P7 এর এখানে হচ্ছে কি P1 এনি আদার P2 আর A1 থেকে A5 এর ক্ষেত্রে এনি 2। তো সেটা ওই যে একটা টেবিল করে চার্ট দিতে হবে এবং কেন হচ্ছে সেটা বলতে হবে। আর এখানে একটা গ্যান্ট চার্ট আছে। তো গ্যান্ট চার্ট হচ্ছে যে টাস্ক গুলো আরকি, তোমরা কি কাজ করবা না করবা, কখন করবা, কে কোন কাজ করবা, সেটা একটা টেবিলে দিতে হবে। এটাকে বলে গ্যান্ট চার্ট। আরেকটা আছে স্পেসিফিকেশন এন্ড রিকোয়ারমেন্ট। স্পেসিফিকেশন রিকোয়ারমেন্ট যেটা মিন করছে এটা হচ্ছে যে তোমার বেসিক্যালি এখানে ২ রকমের মানে জিনিস আছে আরকি। এই জিনিসটা একটু ইম্পোর্টেন্ট। এটাকে আমরা বলি সিস্টেম লেভেল এন্ড কম্পোনেন্ট লেভেল। ঠিক আছে? যে রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে যেটা আমি ক্লাসে মনে হয় বলেছিলাম। রিকোয়ারমেন্ট হচ্ছে যে তোমার ইউজার মানে আ মানে তুমি যার জন্য ডিজাইন করছো তার পার্সপেক্টিভ এ আরকি। ঠিক আছে? ইউজার পার্সপেক্টিভ এ বলতে পারো। আর স্পেসিফিকেশনটা আসবে তুমি ডেভেলপার পার্সপেক্টিভ এ কাইন্ড অফ, মানে যে ডিজাইন করছে তার পার্সপেক্টিভ এ। আচ্ছা। তো এখানে যদি আরেকটা এক্সাম্পল দেই, যেমন রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে যেমন তুমি যখন একটা মোবাইল ফোন কিনতে যাবা, এটা তোমার স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট থাকবে। তাই না? যেটা হয়তো হাই স্পিড হবে বা মেমোরি থাকবে বা ক্যামেরা ভালো হতে হবে। দিস আর দ্য রিকোয়ারমেন্ট। ওকে? আর এটা যখন জেনারেল টার্মে বলতেছো তখন এটাকে বলে সিস্টেম লেভেল রিকোয়ারমেন্ট। আর এটাকে যদি তুমি আরেকটু ডিটেইলে বলো, ডিটেইল বলতে আমরা যেটা মিন করছি সে মনে করো তোমার মনে করো 5G তোমার লাগবে। তারপর মনে করো ক্যামেরার ক্ষেত্রে হয়তো 15 মেগাপিক্সেলের ক্যামেরা লাগবে বা এই ব্র্যান্ড ওই ব্র্যান্ডের লাগবে। বা তোমার মেমোরির ক্ষেত্রে এত বিট বাইটস এর মেমোরি রাখবে, এত ডাটা স্পিড লাগবে। ওইগুলাকে বলা হয় কম্পোনেন্ট লেভেল। স্পেসিফিক তুমি যদি কম্পোনেন্টটাকে ফোকাস করে মানে কম্পোনেন্ট এর ভিতরে ডিটেইল সহ যখন বলবা তখন এটাকে বলা হয় কম্পোনেন্ট লেভেল। আর যখন জেনারেল টার্মে বলবা যেটা সবাই বুঝতে পারবে এটাকে বলা হয় সিস্টেম লেভেল। ঠিক আছে? তো এই ২ টারই সিস্টেম এন্ড কম্পোনেন্ট লেভেল হতে পারে। তো রিকোয়ারমেন্টটা যেটা বললাম ইউজার পার্সপেক্টিভ এ, আর স্পেসিফিকেশনটা হচ্ছে ডিজাইনার্স পার্সপেক্টিভ এ। এখন এটারই একটা টেবিল আকারে রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রেও সিস্টেম কম্পোনেন্ট লেভেল, স্পেসিফিকেশন এর ক্ষেত্রেও সিস্টেম কম্পোনেন্ট লেভেল, এই জিনিসটা করা উচিত। তো তোমরা যেটা ভুল করো আরকি মেক্সিমামই, যে এই জায়গাটায় শুধু তোমরা লিস্ট অফ কম্পোনেন্ট দিয়ে দাও। লিস্ট অফ কম্পোনেন্ট দিলে হবে না এখানে। ঠিক আছে? যেমন এখানে বলা আছে দেখো, লিস্ট দ্য সিস্টেম এন্ড কম্পোনেন্ট লেভেল টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অফ ইউর প্রজেক্ট। সিস্টেম এন্ড সাবসিস্টেম লেভেল। সিস্টেম সাবসিস্টেম বলতে কি বোঝাচ্ছে সেটা হয়তো আমি একটু দেখাচ্ছি। সে মনে করো তোমার আগের একটা রিপোর্টে যদি আমি যাই, যদিও এখানে সবকিছু ভাবে যা আছে সে ব্যাপারটা এরকম না। যেমন এটা একটা এক্সাম্পল আ ভেহিকল পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য যে ওরা প্রবলেম স্টেটমেন্ট গুলা বলেছে। যদিও এখানে হচ্ছে রেফারেন্স থাকার কথা সেটা নাই। অবজেক্টিভ গুলাকে বলেছে দেখো ডটেড পয়েন্ট আকারে। এবং অবজেক্টিভ গুলো একেবারে তুমি যেটা নিয়ে কাজ করবা টু দ্য পয়েন্টে কোয়ান্টিফায়েবল হতে হবে আরকি। তারপরে এই যে দেখো কমপ্লেনের প্রবলেম অ্যাট্রিবিউটস যে ৪ টা ছিল এই যে P1, P2, P3, P4, P5। ওরা টিক দিয়েছে কোনটা, কোনটা যাবে। যে P1 এ দিয়েছে, P3 তে দিয়েছে, P7 এ দিয়েছে এবং এই পাশে লিখে দিয়েছে কমেন্টস লিখে হোয়াই। যে কেন P1 ফুলফিল হবে, কেন P3, কেন P7। ঠিক আছে? সেম ভাবে তুমি যদি অ্যাক্টিভিটিস এ যাও তাহলে এটারও ৫ টা ছিল। তো ওরা যেমন রেঞ্জ অফ ডাইভার্স রিসোর্স সেটার এক্সপ্লেইন দিয়েছে, A2 দিয়েছে সেটার এক্সপ্লেইন দিয়েছে। ২ টা ওরা সিলেক্ট করেছে। এই ২ টা হচ্ছে মিনিমাম ছিল। এই যে গ্যান্ট চার্টটা অনেকটা এরকম হয়। ঠিক আছে? এটা আসলে এভাবে হবে না ঠিক। এটা আচ্ছা,
ভিতরে নাম দিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, দিতে পারো। কাইন্ড অফ যেমন ওরা কি করবে? ইনিশিয়াল প্ল্যানিং করছে, রিসার্চ ব্রেনস্টর্মিং, ডিজাইন অ্যানালাইসিস, সফটওয়্যার ডিবাগিং, ব্লা, ব্লা। তো এইগুলো হচ্ছে তোমার টাস্ক। তো এটা যদিও প্রপারলি হয় না, এদিকে টাস্ক লেখা থাকবে আর এপাশে হচ্ছে ডেট। এটাও ঠিকভাবে হয় না। এটা একটা রেঞ্জ থাকার কথা আরকি। 1 উইক করে বা 2 উইক করে থাকা উচিত আরকি। প্রপারলি হয় নাই। তুমি এখানে আরেকটা কলাম করে ওই প্রতিটা টাস্কের পাশে আরেকটা কলাম করে লিখে দিতে পারো কোন টাস্কগুলা কারা করবে। যেমন এখানে ওরা লিখা আছে কিছু জিনিস সবাই করবে, কিছু জিনিস এরকম মিক্স আপ ১ জন ২ জন হয়তো করবে। এটাকে আমরা বলি গ্যান্ট চার্ট কাইন্ড অফ। আর যেটা বললাম এটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট না। মানে এটাকে আরো প্রপারলি করা যায় আরকি। আচ্ছা, স্পেসিফিকেশন রিকোয়ারমেন্ট ক্ষেত্রে দেখো যেই ভুলটা বলছে সেটাই ওরা করেছে। স্পেসিফিকেশন রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে সফটওয়্যার কম্পোনেন্ট ডিরেক্টলি লিখে দিয়েছে। তুমি যদি এরকম ডিরেক্টলি লিখে দাও তাহলে হবে না। ঠিক আছে? এটা ফার্স্ট এ সিস্টেম লেভেলে বলতে হবে, তারপর কম্পাউন্ড লেভেলে বলতে হবে। আচ্ছা, মেথোডোলজি যেমন পুরো প্রসেসটা কিভাবে সেটা ওরা দিয়েছে। হ্যাঁ, এই যে ডায়াগ্রামের আকারে দিয়েছে আরকি। তারপরে ওরা হচ্ছে যে প্রজেক্ট গুলো করেছে আরকি। কি নিয়ে কাজ করেছে সেগুলার এনালাইসিস গুলা দেখিয়েছে যে সিস্টেম লেভেলের। আচ্ছা, এখানে সিস্টেম লেভেল বলতে যেটা মিন করে তোমরা যদি খেয়াল করো, এই যে জেনারেল লেভেল ব্লক ডায়াগ্রামটা একটু দেখো। যেমন ওদের এখানে প্রতিটা ব্লক হচ্ছে কাইন্ড অফ একটা সিস্টেম লেভেল। এটাও ওই নামগুলো প্রপারলি থাকা উচিত। যেমন ওরা একটা ব্লক বলছে গেট কন্ট্রোলিং সাবসিস্টেম। এটা হচ্ছে যে ওরা এই যে পার্কিং ম্যানেজমেন্টের জন্য করতেছে আরকি। ঠিক আছে? গেট কন্ট্রোলিং সাবসিস্টেম, পার্কিং স্লট রিজার্ভার সাবসিস্টেম, ম্যাক্সিমাম ক্যাপাসিটি এর সাবসিস্টেম, টোটাল নাম্বার অফ ভেহিকল, এই পার্কিং স্পেস, এভেইলেবল পার্কিং স্পেস একই টাইপের আছে। যখন তুমি এরকমভাবে সাবসিস্টেম গুলা ডিজাইন করবা, এটা দেখতে হবে যে প্রতিটা যাতে ইউনিক হয়। ঠিক আছে? যেমন এখানে অনেকগুলা কাইন্ড অফ একই টাইপের। যেমন রিমেইনিং স্লট কাউন্টের জন্য একটা সিস্টেম লাগবে। ঠিক আছে? তারপর এন্ট্রি এক্সিট ম্যানেজমেন্টের জন্য একটা সিস্টেম লাগবে। ওভারঅল সবগুলা মিলা হবে একটা ফুল সিস্টেম যেটা পার্কিং ম্যানেজমেন্ট বা ড্যাশবোর্ড সেগুলোর জন্য হয়তো কিছু লাগবে। বা কারগুলাকে মনে করো যে এন্ট্রি এক্সিট এ তুমি যে ডিটেক্ট করবা সেটার জন্য হয়তো কোনো মেকানিজম লাগবে। এই প্রতিটাকে বলা হচ্ছে সাবসিস্টেম। কেউ কি কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, তাহলে এই সাবসিস্টেম লেভেল ডায়াগ্রামটার কথাই তোমাদের বলতেছি আরকি। এবং এই সাবসিস্টেম গুলাই লিঙ্ক হবে তোমার এই যে ইয়ের সাথে। এখানে তোমরা যে অবজেক্টিভ গুলো দিবা, ঠিক আছে? প্রতিটা সাবসিস্টেম এর সাথে এগুলো লিঙ্ক হওয়ার কথা। আদারওয়াইজ তো ওটা সাবসিস্টেম হলো না। তো এখানে পুরোপুরিভাবে নাই আরকি যেটা বললাম। বাট আই থিংক মোটামুটি একটা আইডিয়া পেয়েছো আরকি। এবং যখন তুমি এটা করবা এবং এই যে প্রতিটা যেমন এটা একটা সাবসিস্টেম যদি হয়, এটা একটা এই যে নাম দিয়েছে ওরা উপরে দেখো। তাহলে প্রতিটা সাবসিস্টেমেরই তুমি কিভাবে হয়েছে সেটা দেখাতে হবে। ঠিক আছে? মানে তোমরা যে লেকচার 1 and 2 তে যেটা শিখেছো যে মনে করো যে অ্যালার্ম ক্লক এর জন্য বা অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট এর জন্য এরকম ৩-৪ টা মিলে মনে করো একটা। তাহলে প্রতিটা কিভাবে মানে অ্যালগরিদমটা তুমি ডেভেলপ করেছো। এখানে কি বেসিক গেট ইউজ করেছো না মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার সামনে আরো কিছু শিখবে এনকোডার, ডিকোডার বা এই ধরনের কিছু বা রেজিস্টার কাউন্টার। তাহলে প্রতিটা পার্ট কেন লাগিয়েছে, কোন বিটের কত সাইজের লেগেছে, কোনটা লেগেছে এবং কিভাবে ইকুয়েশন গুলো এসেছে, এটা রিলেটেড ট্রুথ টেবিল গুলা কি, ঠিক আছে? এবং সেগুলোর ইনপুট আউটপুট গুলা কি সেই পারফরম্যান্স গুলা ভিতরে থাকার কথা আরকি। এবং এট দ্য এন্ড এ তোমার এই প্রতিটা অবজেক্টিভ ধরে করতে হবে। যেমন আমি যদি দেখি ওরা যেমন বলেছে যে দেখো ইমপ্লিমেন্টিং এ সিকিউর ডিজিটাল ভেহিকল অথরাইজেশন সিস্টেম টু রেগুলেট পার্কিং অ্যাক্সেস অ্যান্ড প্রিভেন্ট আনঅথরাইজড ভেহিকল এন্ট্রি। আচ্ছা, এখন ওরা যে কথাটা বলছে এটা অনেক কিছু বলছে কিন্তু তুমি যখন সিমুলেট করতে যাবা
সিমুলেশনে কি তুমি এগুলাকে আসলে করতে পারবা সবগুলো? সেটা দেখতে হবে আরকি। তো এখানে তুমি যেটা করতে পারবা সেটাই হয়তো বলা উচিত আরকি। ঠিক আছে? এবং তুমি সিকিউর তারপর ডিজিটাল অথরাইজেশন সিস্টেম নিয়ে ওরা কাজ করেছে কিনা I doubt আরকি। রেগুলেট পার্কিং স্পেস অ্যাক্সেস, প্রিভেন্ট আনঅথরাইজড ভেহিকল এন্ট্রি। তার মানে এখানে হচ্ছে যে তুমি এন্ট্রি সিস্টেমটা নিয়ে ওরা ফোকাস করতেছে আরকি। মানে কার কোনটা ঢুকতে পারবে, ঢুকতে পারবে না। এটার জন্য কোনো একটা মেকানিজম থাকার কথা। ঠিক আছে? তো I don't know এখানে ভিতরে মনে হয় না ওদের এটা থাকার কথা। এই জিনিসগুলো প্রপারলি ওরা হয়তো ওখানে করে নাই। ডিজাইনিং এ রিয়াল টাইম মনিটরিং সিস্টেম টু ট্র্যাক অ্যান্ড ডিসপ্লে অ্যাভেইলেবল অ্যান্ড অকুপাইড। হ্যাঁ, এটা মনে হয় ওরা করেছে। তার মানে তুমি কয়টা কার ঢুকেছে, কয়টা কার বের হয়েছে, কয়টা এম্পটি স্পেস আছে সেটা তুমি হয়তো সিস্টেমের মাধ্যমে দেখাতে পারবা। ঠিক আছে? অ্যালার্টিং ড্রাইভারস অ্যান্ড পার্কিং স্পট আর আনএভেইলেবল টু মিনিমাইজ। হ্যাঁ, অ্যালার্ট সিস্টেম তাহলে ওরা ডেভেলপ করেছে কিনা I doubt। এটাও মনে হয় ওরা করেনি। এনশিওরিং সিমলেস পার্কিং অপারেশন থ্রু দ্য ইন্টিগ্রেশন অফ সেন্সর ব্লা, ব্লা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা তাহলে হ্যাঁ, এই জিনিসগুলো হয়তো ওরা ইউজ করেছে। তাহলে এখানে সহজ কথা হচ্ছে অবজেক্টিভ এ তুমি মানে এমন জিনিস রাখবা যেটা নিয়ে তুমি কাজ করবা। কথায়, কথায় পার্কিং এর জন্য তুমি হয়তো যেটা বললাম যে একটা জিনিস হচ্ছে এম্পটি অথবা ফুল কতটা আছে সেটার নাম্বারটা তোমার জানতে হবে। তাহলে সেটাই তোমার হয়তো একটা অবজেক্টিভ এ আসবে। তারপরে যে কার এন্ট্রি এক্সিট কোনটা করবে না পারবে সেটার জন্য হয়তো একটা মেকানিজম থাকবে। তারপরে কোনটা কতক্ষণ ধরে গাড়ি রেখেছে সেখান থেকে তুমি যদি বিলিং করতে চাও, বিলিং এর একটা মেকানিজম থাকবে এবং এই সবগুলাকে ডিসপ্লে করার জন্য কোনো একটা নোটিফিকেশন বা ডিসপ্লে সিস্টেম হয়তো থাকবে। তাহলে এই ৪-৫ টাই কিন্তু তোমার মেইন অবজেক্টিভ হওয়ার কথা আরকি। এবং সেগুলা রিলেটেডই তোমার এই যে এখানকার ব্লক ডায়াগ্রামটা হওয়ার কথা এবং সেগুলাকে তুমি পরবর্তীতে টেস্ট কেস আকারে ভেরিফাই করার কথা। ঠিক আছে? যেমন আমি যদি বলতাম যে এখানে কয়টা কার আছে নাই সেটা আমি চেক করব। তাহলে তুমি যখন সিস্টেমটা ডেভেলপ করবা তাহলে এখানে দেখাতে হবে যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা মনে করো কার যখন ঢুকবে তখন যে এম্পটি এক্সিট কয়টা আছে না আছে সেটার টেস্ট কেস তোমাকে সিমুলেট করে দেখাতে হবে। বুঝতে পেরেছো? তো এরকমভাবে বাকিগুলোর জন্যও দেখাতে হবে। তো এটার জন্য যেটা বললাম যে তোমাদের আমি মোটামুটি একটা আইডিয়া দিয়েছি। ঠিক আছে? তো এখানে এইটা তোমাদের এটা হচ্ছে জাস্ট ডট পয়েন্ট আকারে সবকিছু তুমি মিডের পরের ফার্স্ট উইকে সাবমিট করবা পার গ্রুপ। আর তোমার এখানে আরো কিছু ডিটেইল আছে। সেটা কোথায়? তোমরা যদি এখানে যাও, রিসোর্স এ যাও। এই যে এই ডকুমেন্টটা নিয়ে আমি ডিসকাস করেছিলাম। এখানে তুমি আরো তোমার প্রবলেম স্টেটমেন্টটা কিভাবে সিলেক্ট করবে সেটার আইডিয়া এখানে আছে। ঠিক আছে? এখানে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম কি, অ্যাট্রিবিউট গুলো যে ফুলফিল করতে এগুলো নিয়ে আমি ক্লাসে ডিসকাস করেছি। এই যে তোমাকে একটা এক্সাম্পল দেয়া আছে। তাহলে তোমার পারফরম্যান্স ক্রাইটেরিয়া হচ্ছে এইগুলা। ঠিক আছে? এবং তোমার প্রবলেমস তোমার জন্য জেনারেল প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এটা। তাহলে এই ক্রাইটেরিয়া গুলাকে ফুলফিল করে তোমার একটা প্রবলেম সাজাতে হবে এবং তোমার ক্রাইটেরিয়া গুলাকে সাজাতে হবে এবং সেটা সাজিয়ে তারপরে সেটার জন্যই তুমি হচ্ছে যে মানে সিমুলেট করবা আরকি, এক্সিকিউট করবা প্রজেক্টটা। এটা হচ্ছে মেইন কাজ। ঠিক আছে? এই যে এখানে তোমার দেয়া আছে কি, কি ডেলিভারেবলস লাগবে। তোমার রিপোর্টের জন্য এই জিনিসগুলো ওখানে থাকতে হবে আরকি রিপোর্টে। আর এগুলা কিভাবে আমরা মানে মার্কিং করব না করব সেই ডিটেইল গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে? আর যদিও এখানে যেটা আছে, যেটা হচ্ছে বেসিক্যালি তোমার আ ইয়ের জন্য আরকি। তোমরা যে ING হচ্ছে তোমরা যে ল্যাবে করবা সেটার জন্য। ল্যাব প্রজেক্টটা এই ২ টা ক্রাইটেরিয়াতে হবে। আর তোমাদের থিওরিটা হবে এই ক্রাইটেরিয়াতে সি। তাহলে সি এর যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলা যাতে ফুলফিল করে এটা খেয়াল করবা। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে প্রজেক্টটা সম্পর্কে আর? কোয়েশ্চেন নেই। ওকে। ঠিক আছে। কোয়েশ্চেন না থাকে সেখানে কে, কে লিখেছে আমি একটু দেখি। ওকে। আচ্ছা তাহলে এখানে আমি আর কারো নাম দেখতে পাচ্ছি না। দ্যাট মিনস তোমাদের এখানে সবাই গ্রুপ পেয়েছো, রাইট?
প্রজেক্টের গ্রুপ সবাই পেয়েছো? ওকে। এখানে তো মনে হয় মাল্টিপল সেকশনের আছে, গ্রুপস আছে। হ্যাঁ, সেটা ইস্যু না। তুমি যেই সেকশনে, সেই সেকশনে তুমি গ্রুপ পেলেই হলো। জি স্যার, ওইটা পেয়েছি। এখানে সেকশন 1 এন্ড 3 বোথ আছে। তো তোমাদের এখন তো সেকশন 3 আছো। তাহলে আই থিংক সেকশন 3 সবাই গ্রুপ পেয়েছো। গ্রুপ পাও না এরকম কেউ নাই। তাহলে এটা যাতে পরে এক্সকিউজ না হয় যে আমি গ্রুপ পাইনি। আর যদি কেউ না পেয়ে থাকো তার নামটা ওখানে লিখো, তাহলে তাকে আমি কোন একটা গ্রুপে অ্যাসাইন করে দিব, হয়তো যেখানে গ্রুপ মেম্বার কম আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রজেক্ট জিনিসটা শেষ হলো। আমরা এখন লেকচারে চলে যাই। আচ্ছা, সো তোমাদের তো মিট মনে হয় চেঞ্জ হয়েছে, ডেট এখন তোমাদের সিলেবাস ওগুলো হয়তো একটু চেঞ্জ হবে মেবি। আচ্ছা, আপাতত তো আমরা লেকচার 4 পর্যন্ত বলেছিলাম, ওটা পর্যন্ত প্রিপারেশন নিতে থাকো। আমরা হচ্ছে আজকে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করার কথা। আচ্ছা, তো এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ এন্ড লেচেস। এটা কি দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. আচ্ছা আচ্ছা, এখন এই ফ্লিপ ফ্লপ লেচ এটা হচ্ছে যে আসলে তোমার যেটা আমরা গত ক্লাসেও কিছুটা বলেছি, আমরা এতদিন পর্যন্ত যেগুলো ডিসকাস করেছি সেগুলোকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। এখন কম্বিনেশনাল সার্কিট জিনিসটা কি? এটা একটা সামারি এখানে আছে, দেখো। তাহলে এই যে কম্বিনেশনাল লজিক একটা বক্স আছে, এবং এটার পাশে দেখো আরেকটা মেমোরি আছে, এবং কম্বিনেশন প্লাস মেমোরি এই দুইটা মিলেই হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে? এখন তুমি বলতে পারো কম্বিনেশনাল সার্কিট গুলো কি, যেটা আমরা দেখে এসেছি, যেটা বললাম লজিক গেট যে আমরা দেখে এসেছি, মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার দেখে এসেছি, এনকোডার ডিকোডার, অল আর কম্বিনেশনাল সার্কিট। কারণ ওগুলাতে কোনো মেমোরি এলিমেন্টস লাগতো না। এখন মেমোরি এলিমেন্টস কেন দরকার? মেমোরি এলিমেন্টস আসলে প্রিভিয়াস স্টেটটাকে মনে রাখার জন্য দরকার। ঠিক আছে? তো এখন আমরা যেই সার্কিট গুলোতে যাবো, এগুলোতে সবগুলোতে মেমোরি এলিমেন্টস আছে। এই জন্য এগুলাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে কম্বিনেশনাল প্লাস হচ্ছে মেমোরি এলিমেন্টস সিকোয়েন্সিয়াল, সেটা এখানে লেখা আছে, দেখো। সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে কম্বিনেশন প্লাস মেমোরি এলিমেন্টস। আচ্ছা, আমরা যদি আরেকটু ডিটেলে যাই, আচ্ছা, তোমাদের এগুলো আসলে অনলাইনে তোমরা কতটুকু বুঝতে পারবে আই ডাউট, কিন্তু এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমরা যে সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা শুরু করতেছি আর কি। ঠিক আছে? তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটের জন্য তুমি যদি ওইটার একেবারে বেসিক ইউনিট বলো, তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটের বেসিক ইউনিট হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ বা ল্যাচ, এই যে এই টপিকটা বেসিক্যালি ফ্লিপ ফ্লপ বা ল্যাচের উপরেই। ঠিক আছে? এখন ফ্লিপ ফ্লপ বা ল্যাচ জিনিসটা কি? তো ফ্লিপ ফ্লপ বা ল্যাচ হচ্ছে যে এটা হচ্ছে মেমোরি, এটা হচ্ছে যে সিঙ্গেল বিট মেমোরি স্টোর করতে পারে। মানে ফ্লিপ ফ্লপ হচ্ছে সবচেয়ে স্মলেস্ট মেমোরি এলিমেন্টস বলতে পারো। ঠিক আছে? তোমার যদি যেকোনো একটা নাম্বার থাকে, সে মনে করো যে 0 1, এগুলাকে তুমি যদি স্টোর করতে চাও, 0 বা 1 বা এখানে 3 বা 4 বিট যদি নাম্বার থাকে, তাহলে এই যে ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে একটা করে বিট স্টোর করা আর কি। যে সে এখানে এই যে মেমোরি এলিমেন্ট যে আছে, সেটার ভিতরে একটা ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা বিট স্টোর করতে পারবে। তোমরা অনেকটা রেজিস্টারের সাথে যেরকম পরিচিত, তো রেজিস্টার গুলো তৈরি হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে আর কি, ফ্লিপ ফ্লপ বা ল্যাচ দিয়ে।
তাহলে তুমি যদি বলো একটা ফ্লিপ ফ্লপের জন্য একটা বিট স্টোর করতে পারবে, তুমি যদি মাল্টিপল বিট থাকে, মনে করো 101 এ তো 3টা বিট, রাইট? তাহলে 3টা বিটের জন্য তোমার 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। ওকে, তো এই জন্যই মানে তুমি এতদিন যেটা দেখে এসেছো সেগুলো হচ্ছে কম্বিনেশনাল, আর সিকুয়েন্সিয়াল এর একেবারে বেসিক ইউনিটটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ওকে, তাহলে ফ্লিপ ফ্লপটা আমরা যাবো। এখন সেটা যাওয়ার আগে আমি আরো তোমরা অলরেডি পরিচিত, তাই না? ক্লক পালসের 2টা জিনিস আছে, দেখো এই যে দেখো এখানে যখন একটা রেড কালার দিয়ে দেখানো আছে পজিটিভ এজ, প্রতিটা রেড কালার যেগুলা রেড কালারে যেটা কি কি হচ্ছে 0 থেকে 1 এ যাচ্ছে, ঠিক আছে? তোমরা কি কার্সার মুভমেন্ট দেখতে পারো এখানে? কোনো কার্সার দেখতে পারো? স্যার আই ডোন্ট সি এই যে একটা ও, ভিতরে দেখা যাচ্ছে না, ওই যে আপনার এই স্লাইডের মধ্যে দিলে আর দেখা যাচ্ছে লাইটে দেখা যাচ্ছে না? না স্যার, মানে স্লাইড থেকে বের করলে দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, এখন মনে হয় দেখতে পাচ্ছ, তাই না? ইয়েস স্যার। তাহলে Yes, আমি sir. এই পোর্শনটা মিন করছি আর কি, যে এখানে যে পজিটিভ এজ বলতেছে দেখো 0 থেকে 1 এ যাচ্ছে, সেম ভাবে এখানেও দেখো 0 থেকে 1 এ যাচ্ছে, এখানেও দেখো 0 থেকে 1 এ যাচ্ছে। এই প্রতিটা 0 থেকে 1, মানে 0 থেকে 1 এ যখন যাচ্ছে এই যে এজটা এটাকে বলা হয় পজিটিভ এজ। আর তুমি যদি তার অপোজিটটা দেখো 1 থেকে 0 তে যখন যাচ্ছে, এটা দেখো ব্লো কালার করা আছে, 1 থেকে 0 ব্লো, যে 1 থেকে 0 1 থেকে, এগুলাকে বলা হয় নেগেটিভ এজ। তো তোমরা তো এতদিন ক্লক পালস দেখে এসেছো, মানে এই ধরনের একটা ক্লক পালস তোমরা দেখে এসেছো কি এই ক্লক পালস অনুযায়ী হচ্ছে আউটপুটটা মানে 0 বা 1 হয়, তাই না, বেসড অন দ্য গেট। এখানে আমরা দেখবো এই ক্লক পালসের পুরো যে ডিউরেশনটা, এই পুরো ডিউরেশনটার জন্য আসলে হয় না, এটা আসলে এজে হয়। মানে তোমার যখন এই এজটা পাবে, এজের জন্যই সে আইদার 0 হবে অথবা 1 হবে। বুঝতে পারছো? এখন এটা কিভাবে হয় সেটা হয়তো আমরা দেখবো। মানে সহজ কথা হচ্ছে যে তোমার যদি এই পজিটিভ এজটা পায় তাহলে আগের পজিশনটা চেঞ্জ হবে অথবা সেম থাকবে, মানে তখনই সে কাজ করবে আর কি। তখন এটাকে বলা হয় পজিটিভ এজ ক্লক, যদি পজিটিভ এজে কাজ করে। আর যদি নেগেটিভ এজে কাজ করে, তার মানে নেগেটিভ এজ আসলে হচ্ছে যে আগের আউটপুটটা চেঞ্জ হবে অথবা সেম থাকবে, অ্যাক্টিভেট হবে আর কি। তখন এটাকে বলে নেগেটিভ এজ ক্লক। ঠিক আছে, তাহলে ক্লক এরকম 2 রকমের আছে। এখন আমাদের ফ্লিপ ফ্লপ গুলা হচ্ছে এরকম ক্লক পালসে কাজ করে, মানে এরকম যখন ক্লক পালস আসবে তখনই কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে ক্লক পালস ছাড়া কাজ করে, সেটাকে বলা হয় লেচ আর কি। ক্লক পালস ছাড়া মানে হচ্ছে যে তুমি ডিরেক্টলি 0 বা 1 দিতে পারবে আর কি, এটাকে বলা হয় লেভেল ট্রিগার। যেমন এগুলাকে বলা হয় এজ ট্রিগার, মানে এজ এর মাধ্যমে কাজ করলে এজ ট্রিগার। আর লেভেল ট্রিগার হচ্ছে তুমি 0 1 দিবা ডিরেক্টলি, মানে আইদার মনে করো 0 লেভেলে আছে অথবা 1 লেভেলে আছে, ইন বিটুইন নাই। এখানে যেমন 0 থেকে 1 এ যাওয়ার জন্য একটা টাইম লাগে, ওরকম কোনো টাইম নেই, ডিরেক্টলি 0 বা 1 এ যেতে পারে। এটাকে বলা হয় লেভেল ট্রিগার। এটা এটা হচ্ছে ল্যাচ আর কি, ল্যাচ গুলাকে হচ্ছে লেভেল ট্রিগার বলা হয়, আর ফ্লিপ ফ্লপ গুলো হচ্ছে এজ ট্রিগার বলা হয়। ঠিক আছে, তো এখন আমি একটু এক্সাম্পলে যাই, তাইলে হয়তো তুমি একটু বুঝতে পারবা। যেমন এটা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, ব্লক ডায়াগ্রাম যেটা। তো ব্লক ডায়াগ্রামে দেখো তোমার ইনপুট সাইডে 2টা জিনিস আছে, বাঁ দিকে আছে এস এন্ড আর, আর ডান দিকে আছে কিউ এন্ড কিউ প্রাইম। ঠিক আছে, তো এই এস এন্ড আর যেগুলাকে বলা হয় ইনপুট, আর কিউ কিউ প্রাইম এই দুইটাকে বলা হচ্ছে আউটপুট। ঠিক আছে, বাট এখানে বুঝতেই পারছো কিউ প্রাইমটা হচ্ছে কিউর ইনভার্টেড। কিউ যদি হয় 1 কিউ প্রাইম হবে 0, কিউ যদি হয় 0 কিউ প্রাইম হবে 1, তাই না? আর বাদিকে যে আছে সেটা হচ্ছে এস আর আর। এস হচ্ছে
এস এর ফুল জিনিস যদি চিন্তা করো, এস মানে হচ্ছে সেট আর আর মানে হচ্ছে রিসেট। সেট রিসেট সম্পর্কে কারো আইডিয়া আছে কোনো? নাম শুনেছো সেট রিসেটের আগে? নো স্যার। সেট করা রিসেট করার নাম শুনি? রিসেট মানে তো শোনার কথা। মানে স্যার ইন আউটসাইড দিস কনটেক্সট তো শুনেছি সেট রিসেট, নট ইন লজিক কনসেপ্ট। এই যে কম্পিউটারের ক্ষেত্রে আমরা বলি না রিসেট দাও। হ্যাঁ হ্যাঁ রিসেট, হ্যাঁ। হোয়াট ডাজ ইট মিন? রিসেট মানে কি? রিসেট So দাও মানে কি? for example, memory reset করা যায়, Let's go clear back to the where it was. data, clear the data, মানে এরকম কিছু। আচ্ছা, ক্লিয়ারের নাম শুনেছো? ক্লিয়ার আর রিসেটের ভিতরে কোনো পার্থক্য আছে? এনিওয়ান? Sir, clear to like সব remove করে দেয় আর reset like is it like that? স্যার এটা কি মেইনলি ডিভাইসটাকে অপটিমাইজ করা এরকম কিছু রিসেট বলতে বোঝায়? আচ্ছা, তোমার মনে করো যে একটা ডিসপ্লে আছে, ডিসপ্লেতে কোনো একটা নাম্বার দেখাচ্ছে। মনে করো তোমার একটা মনে করো ঘড়ি আছে, ঘড়ির ভিতরে নাম্বার দেখাচ্ছে, এখন মনে করো যে 1টা বাজে, ঠিক আছে? তাহলে তুমি ওখানে রিসেট করতে পারো বা ক্লিয়ার করতে পারো। তুমি যদি ক্লিয়ার করো তাহলে কি হবে, ডিসপ্লের যে নাম্বারটা ছিল মনে করো এখন 1টা, ওইটা আর দেখাবে না, বাট ডিভাইসটা হয়তো তোমার অন আছে কিন্তু ডিসপ্লেতে দেখাবে 0, তাই না? ক্লিয়ার মানে ক্লিয়ার করে দাও, কোনো ডিসপ্লেতে কোনো নাম্বার আর দেখাবে না। আর রিসেট যদি করো তার মানে তুমি হচ্ছে জাস্ট কোন মানে মনে করো 1 ছিল সেটাকে অফ করে আবার অন করলা, কাইন্ড অফ। বুঝতে পেরেছো? রিসেট মানে পুনরায় আবার স্টার্ট করা আর কি প্রসেসটা। এখন তুমি যদি অফ করো তাহলে কিছুক্ষণের সময় সে কি থাকবে, 1 আর দেখাবে না। কিছুক্ষণ পরে গিয়ে পুরো প্রসেসটা মানে ঘড়িটা আবার কি অন হয়ে আবার সে হয়তো তখন যেটা যতটা নাম্বার ততটা দেখানো সেটা দেখাবে। বুঝতে পারছো? মানে রিসেটের ক্ষেত্রে যেটা হয়, ডিভাইসটা জাস্ট পুরো অফ হয়ে আবার অন হচ্ছে আর কি, পুরো প্রসেসটা আবার নতুন করে শুরু করতেছে, এটা হচ্ছে রিসেট। আর ক্লিয়ার মানে হচ্ছে যে পুরো ডিসপ্লেটা 0 করে দেয় আর কি। আগে ডিসপ্লে যাই থাকুক, এখন ডিসপ্লে হয়ে যাবে 0। বুঝতে পারছো এটাতে পার্থক্য নাকি? Yes, sir. Yes sir, no, it's okay. আচ্ছা, এখন যদি আমরা এখানে আসি সেট রিসেট। আচ্ছা, তো আমাদের ডিজিটালে আমরা যেটা বারবার বলি যে 0 1 নিয়ে আমরা কাজ করি, তাই না? 0 and 1। তো এটাকে মনে করো এই যে এখানে যে বক্সটা যে আছে এটাকে একটা ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করো, ঠিক আছে? ব্ল্যাক বক্স মানে এটা মনে করো একটা ডিসপ্লে, ঠিক আছে? এই ডিসপ্লেতে এবং এটা হচ্ছে যে একটা ইউনিট মেমোরি সেল। ইউনিট মেমোরি সেল বলতে আমি কি মিন করছি, মানে হচ্ছে যে এই একটা বক্সের ভিতরে তুমি একটা বিটে স্টোর করতে পারবা, ঠিক আছে? মানে এখন তুমি যদি মনে করো এই ডিভাইসটাকে অন করো তাহলে সে ডিসপ্লেটা আইদার 0 দেখাবে অথবা 1 দেখাবে এট এ টাইম, ঠিক আছে? 0 1 দুইটা একসাথে দেখাবে না। বুঝতে পারছো? কারণ হচ্ছে যে তার ক্যাপাসিটি হচ্ছে যে একটা যদি এরকম বক্স থাকে তাহলে সে কি করবে, একটা বিটই দেখাবে, আইদার 0 অথবা 1। এখন কখন 0 দেখাবে কখন 1 দেখাবে এটা ডিপেন্ড করবে তুমি এটাকে কিভাবে ট্রিগারিং করতেছো, ঠিক আছে? সেটার উপর। কিন্তু সে দেখাবে কিন্তু আইদার 0 বা 1। তাহলে এই ধরনের যেটা আছে এটাকে বলা হচ্ছে, এটাকে ল্যাচ বা ফ্লিপ ফ্লপ বলা হয় আর কি। এখন কখন ল্যাচ কখন ফ্লিপ ফ্লপ সেটা হয়তো আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে তুমি যদি খেয়াল করে দেখো আবারও, তার মানে দেখো এখানে কিন্তু দুইটা ইনপুট আছে, এস মানে সেট আর মানে রিসেট। তাহলে এই যে বাটন গুলো আছে এই বাটন গুলো দিয়ে তুমি বলবা যে তোমার এই ব্ল্যাক বক্সের ডিসপ্লেটা কি 0 হবে নাকি 1 হবে, ঠিক আছে? ধর মনে করো এস মানে হচ্ছে সেট, সেট মানে হাই করা, ঠিক আছে? সেট করা মানে হচ্ছে যে এই ডিসপ্লেটাকে হাই করো, আর রিসেট মানে হচ্ছে লো করো। বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে হাই করবা নাকি লো করবা সেটাই আসলে ডিরেক্টলি বলে দিচ্ছে এই দুটা বাটন দিয়ে। তাহলে আমি যদি সেট, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সেট যে আছে এই সেট বাটনটা কি অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো প্রথমটার ক্ষেত্রে? যে আমি কার্সার মাউসটা ইয়ে করছি, Active high. অ্যাক্টিভ হাই। আর আর যে আছে সেটাও কিন্তু অ্যাক্টিভ হাই, রাইট? আচ্ছা, তাহলে এটা যেটা মিন করছে
মানে যদি আমি এস কে অ্যাক্টিভেট করি, এস কে অ্যাক্টিভেট করা মানে হচ্ছে কি, এস এ তুমি 1 দিবা, রাইট? তাহলে এস এ যদি 1 দাও তার মানে তুমি কি বলছো, তুমি বলতেছো এই ডিভাইসের আউটপুটটা সেট করো, মানে এস অ্যাক্টিভেট হইলো আর কি। সেট করতে বলা মানে হচ্ছে যে এই ডিভাইসের আউটপুটটা হবে 1, তার মানে কিউ তে তখন আসবে 1 আর কিউ প্রাইমে তখন আসবে 0। ঠিক আছে, সেম ভাবে আমি যদি রিসেট করি আর কে যদি অ্যাক্টিভেট করতে চাই তাহলে আর এ কে দিতে হবে 1। তাহলে আর এ যদি 1 দেই তখন সে কি করবে, সে বলবে যে তাহলে এই ডিভাইসের আউটপুটটাকে 0 করো। তো আর এ যদি 1 হয় তাহলে কিউ তে আসবে কত, 0, কিউ প্রাইমে আসবে 1। তো সহজ কথা হচ্ছে এই এস যে ইনপুটটা আছে এইটার ভিতরে তুমি 0 1 দিতে পারো, আর যে ইনপুটটা আছে এটাকেও 0 1 দিতে পারো। এটার উপর ডিপেন্ড করেই তোমার এই ডিভাইসের আউটপুট কিউটা 0 হবে নাকি 1 হবে এটা তুমি ডিটারমাইন করতেছো। বাট এখানে একটা ব্যাপার আছে, এখন তুমি যদি মনে করো এস এ 0 দাও আর এস 0 দাও তাহলে কি দুইটাই কি অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ? দুটোই মনে করো দিয়ে এস এ 0 দিলে এস ডিঅ্যাক্টিভ, আর এস 0 দিলে আর ডিঅ্যাক্টিভ। ডিঅ্যাক্টিভ মানে কি, এখানে সেট রিসেট কিছুই করতে হবে না, তার মানে আগে যা ছিল তাই থাকবে, ডিভাইসটা জাস্ট অন হইলো, 0 1 কিছু দেখাবে না, দেখাবে আগের ভ্যালুটা হয়তো দেখাবে। ঠিক আছে, এই যে এটাই এখানে করা হচ্ছে। দেখো তুমি যদি বাঁ দিকের ট্রুথ টেবিলটা দেখো, এখানে দেখো দুইটা ইনপুট নেওয়া হয়েছে এস আর, এই যে এস আর এর জন্য লেখা হয়েছে 0 0 তারপরে 1 0 0 1 1 1। এটা তুমি সিকোয়েন্সিয়ালি লিখবা যেভাবে লিখি, তাহলে 0 0 0 1 1 0 1 1 এভাবে লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখো তুমি যখন এস এ 0 দিচ্ছ আর এ 0 দিচ্ছ, ঠিক আছে, তাহলে বোথ যখন 0 দিবা তাহলে আউটপুট হচ্ছে কিউ, কিউ থেকে কিছু আসবে, এস আর বোথ তো ডিসেবল, ডিসেবল যদি হয় এই ডিভাইসের কোনো আউটপুট না স্যার, থাকবে? কোনো আউটপুট আসবে No. না। হ্যাঁ, এই জন্যই এখানে লেখা আছে দেখো কিউতে আছে নো চেঞ্জ। নো চেঞ্জ মানে হচ্ছে যে সে কোনো চেঞ্জ করবে না, মানে আগে যদি 0 থাকে 0 হবে, আগে যদি 1 থাকে 1 হবে, সে কাজ করবে না, এটা মিন করতেছে আর কি। ঠিক আছে, এই জন্য কিউতে লেখা আছে দেখো নো চেঞ্জ। সেম ভাবে কিউ প্রাইমও নো চেঞ্জ, তাহলে কিউ প্রাইমও আগে যা আছে তাই থাকবে। এবং এই যে এর পাশের বক্সে লেখা আছে দেখো নো চেঞ্জ, লেটস রিমেইন ইন প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেট মানে ইনিশিয়ালি যা ছিল সেটাতে সে কন্টিনিউ করবে। পরেরটায় আসো, পরেরটা আছে দেখো এস হচ্ছে 1 আর হচ্ছে 0। এটার মানেটা কি, এই দুইটা বাটনের তুমি একটা বাটনকে অ্যাক্টিভেট করতেছো, কাকে, সেটকে। এস 1 মানে হচ্ছে সেট অ্যাক্টিভেটেড, রাইট? তাহলে সেট যদি অ্যাক্টিভেটেড হয় আউটপুট কি হওয়ার কথা, আউটপুট 1 সেট হওয়ার মানে, কথা। হ্যাঁ তাহলে এই যে দেখো সেট যখন অ্যাক্টিভেটেড কিউতে আছে 1 দেখো, জি আর কিউ প্রাইমে আছে 0। সেম ভাবে তুমি পরেরটা যাও, রিসেট অ্যাক্টিভেট হয়েছে আর 1, তাহলে আর যদি 1 হয় রিসেট মানে 0 করার কথা, তাহলে আউটপুট কি হবে, 0 হবে। 0 আর কিউ প্রাইম হবে 1। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে এসে ঝামেলা লেগে যাবে। দেখো এখানে আমি বলতেছি যে এই যে S1 R1 এটার মানে কি, এটার মানে সেটও অ্যাক্টিভেট করো রিসেটও অ্যাক্টিভেট করো। তাহলে আমি 0 1 বোথ একসাথে অ্যাক্টিভেট করতে বলতেছি, 0 দেখাও 1ও দেখাও, তার ডিসপ্লে হচ্ছে একটা, তাহলে সে কি দুইটা বিট দেখাইতে পারবে একসাথে? না। এখন এই প্রবলেমটা হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে দেখো ইনভ্যালিড কন্ডিশন। বুঝতে পারছো, এখানে যদিও 0 দেখানো আছে, এটা 0 না, এখানে আসলে হবে ডোন্ট কেয়ার আর কি। 0 বলতে এটা নট মানে ওয়ার্কিং সেটা মিন করতেছে আর কি, বাট এটা ডোন্ট কেয়ার দিলে আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। ডোন্ট কেয়ার মানে কি, এখানে হবে কি, তুমি তো তাকে বলতেছো যে সেট রিসেট দুইটাই করো, তখন সে যেটা করবে আউটপুটে দেখবা যে একবার 0 করবে একবার 1 করবে, একবার 0 করবে একবার 1 করবে, সে স্টেবল কোনো আউটপুট দিবে না। এবং এই জিনিসটাকে বলা হয় লেচিং। তোমরা হয়তো যখন হার্ডওয়্যার করতেছো দেখবা যে তুমি যখন ওই যে এলইডি সুইচের মাধ্যমে দিলা 1 0 কিছু একটা দিলা, তখন এলইডিটা হয়তো 1 হওয়ার কথা, কিন্তু অনেক সময় দেখবে এলইডি 1 না হয় 1 0 1 0 এর ভিতরে ফ্ল্যাকচুয়েট করে, 0 1 0 1 0 1 দেখায়, দেখানোর কথা কিন্তু 1। বুঝতে পারছো, এরকম কি পেয়েছো কেউ হার্ডওয়্যারে এনিওয়ান, যে 1 দেখানোর কথা কিন্তু সে 0 1 0 1 0 1 দেখাচ্ছে? হ্যাঁ স্যার, মাঝে মাঝে নিশ্চয়ই লাইট এটা মাঝে মাঝেই হয়, করে। মাঝে মাঝেই হ্যাঁ, হয়।
তো এটাকে বলা হয় লেটস। এটা কেন হয়? এটা হয় হচ্ছে এই সিচুয়েশনের ক্ষেত্রে, কারণ তখন ওই ডিভাইসটা এই দুইটা সিগন্যালই পায়, এই দুইটা ইনস্ট্রাকশনই পায়। তাকে বলা হয় তুমি সেট রিসেট দুইটা করো। তো এখন সেট রিসেট দুইটা করা তো সম্ভব না, এই জন্যই সে কনফিউজ হয়ে কি করে 0101 এর ভিতরে ফ্লাকচুয়েট করে। স্যার এটা কি গ্লিচের মতো? এটা তুমি ওয়ান সেন্সে গ্লিচের মতো বলতে পারো, আনএক্সপেক্টেড আউটপুট পাচ্ছ সেই সেন্সে। বাট এটা তো তুমি মানে ফ্লাকচুয়েট মানে গ্লিচ হচ্ছে জাস্ট খুব কম সময়ের জন্য একবারই হবে, বাট এটা তো মাল্টিপল টাইম হয়, মানে 10101010 হইতেই থাকে, তাই না? আর গ্লিচ কিন্তু খুব কম সময়ের জন্য তুমি একবার দেখবা, মনে করো 1 পাওয়ার কথা খুব কম সময়ের জন্য 0 পাচ্ছ, অথবা 0 পাওয়ার কথা খুব কম সময়ের জন্য 1 পাচ্ছ। কিছুটা গ্লিচের মতো বলতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে প্রবলেমটা, এটা একটা প্রবলেম আসলে, তাই না? কারণ তুমি আউটপুটে চাচ্ছ আইদার 0 অথবা 1 হোক। আমি 0101 হোক এরকম আমরা সাধারণত চাই না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এটার যে প্রবলেমটা, এই প্রবলেমটাই সলভ করা হয় হচ্ছে ফ্লিপ ফ্লপে। কিভাবে সলভ করে? কারণ এই যে এখানে দেখো, এখানে এগুলাতে ইনপুট গুলার জন্য কোনো কন্ট্রোল নাই, মানে তুমি 01 যা দিচ্ছ সেই অনুযায়ী আউটপুট গুলা চেঞ্জ হবে। কিন্তু তুমি ফ্লিপ ফ্লপে কি করবে, এখানে একটা ক্লক পালস ইউজ করবা। ক্লক পালস ইউজ করলে যেটা হবে, তুমি যে এই যে এস কে অ্যাক্টিভেট করতে বলতেছো বা আর কে অ্যাক্টিভেট করতে বলছো, সে ক্লক পালস অ্যাক্টিভেট হবে। ক্লক পালস অ্যাক্টিভেট হওয়া মানে এই যে এরকম আর কি, যেখানে যে তুমি দেখতে পাচ্ছ এই যে ক্লক পালস। তাহলে যখন সে মনে করো, আমি যদি পজিটিভ ক্লক পালস বলি, তাহলে পজিটিভ ক্লক পালস অ্যাক্টিভেট হবে অথবা নেগেটিভ ক্লক পালস অ্যাক্টিভেট হবে। তখন আর এই প্রবলেমটা থাকবে না, তখন এই যে তুমি যে এই ইনভ্যালিড স্টেটটা এটা থাকবে না। যেটা আমরা একটু পরে গেলে আর একটু বুঝতে পারবো, কারণ এটা তো আমরা ল্যাচ দেখাচ্ছি, ফ্লিপ ফ্লপে গেলে সেটা একটু বুঝতে পারবা। আচ্ছা, সেম ভাবে আমাদের উপরে যেটা ছিল, আচ্ছা তাহলে এটাকে সংক্ষেপে বলে হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক টেবিল ফর অ্যাক্টিভ হাই ইনপুট এসআর লেটস। অ্যাক্টিভ হাই কেন বলতেছে? কারণ এস এন্ড আর বোথ হচ্ছে অ্যাক্টিভ হাই। তাহলে অ্যাক্টিভ হাই ইনপুট এসআর লেটস এটাকে বলা হয়। তুমি যদি নিচেরটায় যাও, এটাকে বলা হয় অ্যাক্টিভ লো ইনপুট এস প্রাইম আর প্রাইম লেটস। কারণ এস এন্ড আর বোথ হচ্ছে, দেখো এখানে বাবল দেয়া আছে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ লো এস প্রাইম আর প্রাইম লেটস। আর এখানে যদি তুমি ট্রুথ টেবিলটার ক্ষেত্রে দেখো বাঁদিকের, এটা হচ্ছে আগেরটার জাস্ট অপোজিট। আগে যখন তুমি 00 দিত তখন ছিল নো চেঞ্জ, আর এখন হচ্ছে এই যে দেখো 11 এ নো চেঞ্জ। আগে হচ্ছে 10 তে কি হইতো, 10 হইতো, আর এখানে হচ্ছে যে 10 তে 01 হচ্ছে, আর 01 এ 10 হচ্ছে, মানে উল্টাটা হবে আর কি। 11 এ ছিল 00, আর এখানে 00 তে 11। বাট এখানে মেইন জিনিসটা হচ্ছে মানে কাজটা একই রকম, মানে এটা উল্টাটা হবে আর কি। তো তুমি যদি প্রথমটা বুঝতে পারো, প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ হাই মানে ইনপুট নিয়ে কাজ করবে, আর এটা হচ্ছে অ্যাক্টিভ লো তে কাজ করবে, এই আর কিছু না। এখানেও আমরা সাধারণত এগুলোকে অ্যাকশন বলি আর কি, 4টা অ্যাকশন করতেছে দেখো। প্রথমটাকে আমরা বলি হচ্ছে যে নো চেঞ্জ, সেকেন্ড অ্যাকশনটাতে বলতেছে আমরা কিন্তু সেট, এই যে লেটস সেট করতেছে। থার্ডটায় আমরা কি করতেছি, রিসেট করতেছি। আর ফোর্থে আমরা কি করতেছি, ইনভ্যালিড সিচুয়েশন পাচ্ছি। তাইলে এই ল্যাচ বা ফ্লিপ ফ্লপ এই 4টা কন্ডিশনে কাজ করে, যদি টু ইনপুটের হয় আর কি। বুঝতে পারছো? আইদার নো চেঞ্জ অথবা সেট অথবা রিসেট অথবা ইনভ্যালিড, এই 4টা স্টেটের যে কোনো স্টেট থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আচ্ছা এটা আমি পরে দেখাবো, দেখি এটা এখানে বুঝতে পারবা কিনা এই ডাউট। আচ্ছা, তো আমরা একটু আগে যে ল্যাচ দেখে আসলাম, এই যে দেখো ল্যাচের জন্য, আচ্ছা এটাই ওখানে ছিল, এই যে বাঁদিকের যেটা এটাকে বলতে সার্কিট লেভেল ডায়াগ্রামটা আর কি, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। কিন্তু এখানে শুধু ল্যাচ না, এটার সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, এটাকে বলা হচ্ছে গেটেড ল্যাচ, গেটেড এসআর ল্যাচ। তার মানে ওই যে এখানে একটা এনেবল পিন অ্যাড হয়েছে, ঠিক আছে? তাহলে এনেবল পিনের কাজ হচ্ছে ওই যে আগের মতো আর কি, প্রটেকশন দেয়া। বুঝতে পেরেছো? মানে তোমার এটা হয়তো অন হবে,
কিন্তু কাজ করবে না। কোন কাজ? এই 4টা কাজ করার কথা। মানে সেট, রিসেট, তারপর ইনভ্যালিড, নো চেঞ্জ। এই 4টা যে কাজ করার, সেই কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না এই এনেবল পিনটা কি হবে? অ্যাক্টিভ হবে। এবং এটার ক্ষেত্রে দেখো এই এনেবল পিনটা কি অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? এনেবলটা কি হাই না লো? অ্যাক্টিভ হাই স্যার, অ্যাক্টিভ হাই। অ্যাক্টিভ হাই। তার মানে সে এনেবল পিনটা যখন 1 হবে তখন সে আগের 4টা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এটাকে বলা হচ্ছে গেটেড এসআরলেটস। আর বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ এরকম, এটা হলো ক্যাসকেডেড একটা স্ট্রাকচার আর কি। এইটার জন্য তুমি যদি দেখো, এটা দেখো এস এন আর ইএন। আচ্ছা, আমি আগেরটা তাহলে দেখে আসতে হবে সেটা ওখানে। মানে আমরা যে লেটসেটটা দেখলাম, এটা যদি তুমি ব্লক ডায়াগ্রামটায় যাও, ব্লক ডায়াগ্রামটা হবে এরকম। এই যে দেখো এসআরলেটস, এটাকে বলা হচ্ছে নর এসআরলেটস, কারণ তুমি নর গেট দিয়ে ডিজাইন করতেছো। এটার ক্ষেত্রে খেয়াল করো যে আর যে আছে, একটা ইনপুট হচ্ছে আর, একটা এস। আর আর যে ইনপুট গুলো ছিল সেটা হচ্ছে যে ক্যাসকেড করা। ক্যাসকেড বলতে এই যে আর এর সাথে আরেকটা হচ্ছে যে পরেরটার আউটপুটে কানেক্টেড, সেম ভাবে এস এর সাথে আরেকটা ইনপুট হচ্ছে আর এর আউটপুটে কানেক্টেড। এটাকে বলা হয় ক্যাসকেডিং আর কি। এরকম ক্যাসকেডেড আকারে এটা কানেক্টেড থাকে। তাহলে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। সেম ভাবে তুমি যদি অ্যাক্টিভ লোডটা করো, তাহলে এটা ন্যান্ড গেট দিয়ে করতে পারবে। যে একই রকম দেখো এস প্রাইম আর প্রাইম, তখন ন্যান্ড গেট ইউজ করছো। ঠিক আছে, ন্যান্ড গেট দিয়েও একই কাজ করবে। আচ্ছা, এইখানকার যেটা আছে এটাও আমি একটু বলি। মানে আমাদের উপরের যে ট্রুথ টেবিলটা আছে, এটা একটু আগে আমরা ডিসকাস করলাম যে 0 0 1 0 0 1 1 1 দিয়ে যে 4টা জিনিস হয়, যে নো চেঞ্জ, সেট, রিসেট বা ইনভ্যালিড। এইটা অনুযায়ী হচ্ছে এই টেবিলটা কমপ্লিট করা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই টেবিলটা একটু বোঝার চেষ্টা করো। আমি যেগুলো বলেছি সেটা এখানে হবে আর কি। এখানে একটু ইলাস্ট্রেশনটা দেয়া আছে। এবং এখানে দেখো কালারিং করা আছে। তো কালারিংটার মানেটা আমি একটু বলে দিচ্ছি। যেমন মনে করো আর এর প্রথমে কি দেয়া আছে? 0, তাই না? আর এস এ কি দেয়া আছে? 1। আমি শুধু মনে করো ব্লু কালারটার কথা বলতেছি আর কি, বুঝতে পারছো? তার মানে এখানে যেটা মিন করতেছে, আমরা প্রথমে ইনপুটে দিব 0 1, যে আর এ 0, এস এ 1 দিব। পরে আমরা কি দিব? 0 0। পরে আমরা কি দিব? 1 0। পরে আমরা দিব 0 0, পরে দিব 1 1। তাহলে ইনপুটে যদি আমরা এই কম্বিনেশন গুলো দেই, তাহলে আউটপুটটা কি হবে? এটাই আমরা হচ্ছে যে এই টেবিলে দেখতেছি। বুঝতে পারছো? এখানে দেখো সুন্দর করে কালারিং গুলা করা আছে। তাহলে আমরা প্রথমেই হচ্ছে যে দেখো ব্লু কালারের যেটা 1 0 দিচ্ছি। ঠিক আছে, টেবিলের ক্ষেত্রে যদি আমি দেখাই যে 1 আর 0 দিচ্ছি। 1 0 দেওয়া মানে কি? এস এ হচ্ছে 1, আর এ হচ্ছে 0। এস এ 1 এটার মানে কি? মানে সেট অ্যাক্টিভ করা, তাই না? সেট করা। তাহলে তুমি যদি সেট করো তাহলে আউটপুট কি হওয়ার কথা? What should be the output? আউটপুট 1 হবে। তাহলে দেখো কিউতে 1 আছে কিনা এই টেবিলে। জি স্যার। কিউ প্রাইম 0। তাহলে যে এস আর সেট করতেছো, তাহলে কিউ 1। সেম ভাবে পরে তুমি কি দিচ্ছ? 0 0। 0 0 দিলে কি করার কথা? এই যে দেখো ট্রুথ টেবিলে কি আছে? নো চেঞ্জ, তাই না? যে 0 0 দিলে আউটপুট কি হওয়ার কথা? নো চেঞ্জ। তাহলে তুমি দেখো এখানে 0 0 দিয়েছ। 0 0 যখন দিচ্ছ তখন তোমার আউটপুটে কি আছে? আগে কি ছিল? 1 0। এখনো দেখো 1 0 আছে, নো চেঞ্জ। বুঝতে পারছো? তারপরে 0 1 দাও। কিন্তু স্যার প্রথমেই যদি 0 0 দিতাম তাহলে তো ওই 0 0ই থাকতো, কারণ কি জাস্ট অ্যাক্টিভেট হতো, কোনো আউটপুট তো পেতাম না। হ্যাঁ, তখন আর এটা রান করতো না আর কি। হ্যাঁ, 0 0 থাকলে 0 0 এর ভিতরে জাস্ট টগলিং করতো আর কি। আচ্ছা। মানে তোমার কোন একটা ভ্যালু তো থাকতে হবে, 1 0 কিছু একটা থাকতে হবে, তাইলে সেটা গোত্র করবে। ঠিক আছে, হ্যাঁ 0 0 দিয়ে শুরু করলে এবং ডিসপ্লে তো যদি ইনিশিয়ালি 0 0 থাকে তাহলে আর কিছু দেখাবে না সে। আচ্ছা, পরে দেখো 0 1 দিচ্ছ। তাহলে 0 1 এর মানেটা কি? দেখো 0 1 মানে হচ্ছে আর হচ্ছে অ্যাক্টিভেটেড। আর এ 1 আছে মানে আর অ্যাক্টিভেটেড। তার মানে এটা কি করবে? রিসেট করবে। রিসেট করা মানে কি? যে আউটপুটটা কি হবে? 0, আর কিউ প্রাইম হবে 1। সেম ভাবে আবার 0 0 দিচ্ছে এখানে দেখো।
এই 0 0 এর কাজ হচ্ছে আবার নো চেঞ্জ। তাহলে আগে ছিল 0 1, এখনো 0 1 আছে। আবার এখানে কি দিচ্ছে 1 1, 1 1 মানে কি ইনভ্যালিড। তার মানে যে আউটপুটটা তখন 0 0 হয়ে যাচ্ছে বা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, অথবা ডোন্ট কেয়ার ক্রস দিয়ে রাখতে পারো আর কি, ডোন্ট কেয়ার। এটা হচ্ছে 0 1 যে কোনটা দেখাবে তখন। বুঝতে পারছো? এটাই এখানে দেখানো আছে আর কি, যে আমরা এই যে ইনপুট গুলো বাঁ দিকে দিলাম, ডান দিকে আউটপুট গুলো আসলো, সেটা থেকে টেবিলটা করা। তো টেবিলটা আসলে দেখলে বোঝা যায় আর কি, এটা হয়তো একই জিনিস আর কি, আলাদা কিছু না। তাহলে এটা হচ্ছে যে নর এসআর এর ক্ষেত্রে সেম ভাবে তুমি যদি ন্যান্ড এসআর এ যাও তাহলেও দেখবে যে এই টেবিলটা এভাবে কাজ করে। বুঝতে পারছো? এখন এই টেবিলটাকে বলা হয় হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল। আর প্রথমে যেটা দেখে আসছো এটাকে বলা হয় ট্রুথ টেবিল। তোমার মানে আগে যে তুমি করেছো যে লজিক গেট বেগুলাতে, এটা কি ছিল? ট্রুথ টেবিল ছিল, রাইট? এই ট্রুথ টেবিলটাই হচ্ছে এটা তোমার মনে রাখতে হবে। আর ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা হচ্ছে এই ট্রুথ টেবিল থেকে আসে। দেখো এই কনসেপ্টটা ইউজ করে কিন্তু আমরা এটা বানিয়েছি, ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, যখন আমরা ট্রুথ টেবিল বলতেছি, ট্রুথ টেবিল হচ্ছে ইনপুট আর আউটপুট গুলো আছে এখানে, ঠিক আছে? আর এই ক্যারেক্টারিস্টিক্স টেবিলে যদি খেয়াল করো, বাঁদিকে ইনপুট ডান দিকে আউটপুট, কিন্তু এটা হচ্ছে যে তুমি ওই ট্রুথ টেবিলটাকে ইউজ করে করে পরেরটায় যাচ্ছ আর কি। তো এটাই হচ্ছে পার্থক্য। ওকে, আচ্ছা, এখন এটাকে আমি এখানে দেখানোর চেষ্টা করছিলাম। এই যে তাহলে এখন দেখো, এখন হচ্ছে এই যে প্রথম যে পোর্শনটা, এটা আসলে এস প্রাইম আর প্রাইম ল্যাচ আর কি, আর সাথে এই যে ক্যাসকেড করা আছে দেখো NAND গেট দিয়ে, এটা হচ্ছে গেটের জন্য, যেহেতু গেটেড। আর এটার ব্লক ডায়াগ্রাম বললে এটা, আর এটা সার্কিট ডায়াগ্রাম বললে এটা। এখন এটা যে কাজ করে কিভাবে সেটাই যদি আমরা যাই, আগের কনসেপ্ট অনুযায়ী হবে যে দেখো এখানে লিখে দিচ্ছে এনেবল 1 হলেই সে কাজ করবে, ঠিক আছে? আর তুমি এটার তো ট্রুথ টেবিলে যে ডান দিকে যেটা আছে, এটা ট্রুথ টেবিলটা আছে দেখো, 0 0 দিলে নো চেঞ্জ, 0 1 দিলে কি রিসেট, 1 0 দিলে সেট, 1 1 দিলে ইনডিটারমাইন্ড বা ইনভ্যালিড, ঠিক আছে? একই জিনিস আর কি এটা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে যে QT +1 আর একটা আছে QT। তাহলে QT মানে হচ্ছে যে প্রেজেন্ট স্টেট, ঠিক আছে? QT +1 মানে হচ্ছে কি নেক্সট স্টেট, আর QT -1 যদি থাকতো তাহলে হচ্ছে প্রিভিয়াস স্টেট। তার মানে যে কোনো জিনিসের 3টা স্টেট থাকতে পারে, তাই না? তোমার এখন যেটা আছে আগে কি ছিল আর সামনে কি হবে। ওকে, আচ্ছা, তো এখন অ্যাগেইন এই যে EN1 হইলেই সে কাজটা করবে আর কি, আগের যে কাজটা করার কথা। তাহলে এই যে ট্রুথ টেবিলটা আছে এই অনুযায়ী কাজ তখনই করবে যখন EN1 হবে, এবং এটা কি এখানে আরো ক্যারেক্টারিস্টিক্স টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে। এই ক্যারেক্টারিস্টিক্স টেবিলের একটা জিনিস হচ্ছে সে দেখো QT মানে ইনিশিয়াল স্টেটটা তোমার বলে দিচ্ছে, মানে ইনিশিয়ালি ওই ডিভাইসটাতে কি আছে, 0 আছে নাকি 1 আছে। আর সেই সময় যদি তুমি ইনপুট গুলা চেঞ্জ করো যে 0 0 0 1 1 0 1 তখন আউটপুটটা কি হবে এটা বের করতেছে। এটা কেবল হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল, বাট এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু EN1 আছে, EN1 না থাকলে কাজ করবে না। আচ্ছা, এখানে যদি আবার খেয়াল করি যে 0 0 0 0 মানে কি হওয়ার কথা, যে নো চেঞ্জ। তাহলে এই জন্যই দেখো আউটপুটে কি আছে 0 0 1 মানে কি, 0 1 মানে রিসেট, তাহলে আউটপুট কি হয়ে যাবে 0। তারপরে কি আছে 1 0 1 0 মানে কি সেট, সেট যদি হয় তাহলে আউটপুট কি হবে 1, এই যে 1 আছে। আর 1 1 যদি হয় তাহলে ইনডিটারমাইন্ড আর কি, আর ইনভ্যালিড, সেটা এখানে লেখা আছে। তাহলে এগুলো হচ্ছে 0 যখন ইনিশিয়ালি আছে ডিভাইসের ক্ষেত্রে, আর ইনিশিয়ালি যদি 1 থাকে সবগুলো তখন কি হয় দেখো 0 0 হইলে কি হবে নো চেঞ্জ। তাহলে নো চেঞ্জ হলে ইনিশিয়ালি কি আছে, QT হচ্ছে ইনিশিয়াল ভ্যালু 1 আছে, এই জন্য 1 হচ্ছে। এটার ক্ষেত্রে দেখো 0 0 হলে নো চেঞ্জ, নো চেঞ্জ হলে ইনিশিয়ালি কি আছে QT হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, সেটা এখানে বসতেছে 0, ঠিক আছে? তাহলে 0 0 হলে 0 হইতে পারে, 0 0 হলে কিন্তু 1ও হইতে পারে। এটা ডিপেন্ড করে কার উপর, QT হচ্ছে ইনিশিয়ালি, মানে তুমি কাজ শুরু করার আগে ডিভাইসে কি স্টোর আছে আর কি, কি দেখাচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে? তেমনি ভাবে 0 1 এ যাও, তাহলে এই যে 0 1 মানে হচ্ছে রিসেট, তাহলে এই যে রিসেট 0 হবে, 1 0 হইলে সেট, আর 1 1 হইলে
ইনডিটারমিনেট বা ইনভ্যালিড। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো সবাই নাকি? জি স্যার, বুঝতে পারছি। Yes, sir. Understood. আচ্ছা, তো এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আর কি। এটা যদি বোঝো তাহলে মানে এই চ্যাপ্টারের সবগুলো বুঝতে পারবে আর কি, একই রকম বাকিগুলো। আচ্ছা, এখন তাহলে এই যে লেচের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে আর কি। একটা প্রবলেম হচ্ছে, দেখো এই যে এখানে যদি দেখো মানে ইনভ্যালিড স্টেট তুমি পাচ্ছ, আউটপুটে ইনভ্যালিড মানে আউটপুটটা আনস্টেবল আউটপুট পাচ্ছ। আনস্টেবল কি মানে যখন 1 1 দিচ্ছ ইনপুটে, আউটপুট তো 0 1 0 1 0 ফ্ল্যাকচুয়েট করতেছে, এটাকে বলা হয় আনস্টেবল আউটপুট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লেচের একটা প্রবলেম। ওকে, তো এই প্রবলেমটাকে তোমার সলভ করতে হয়। এই যে এখানে এটাই বলা আছে যে লেচ নট সুইটেবল। এই প্রবলেমটার জন্য আমরা যখন মেমোরি এলিমেন্টস হিসেবে ইউজ করি তখন আমরা ল্যাচ ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে ফ্লিপ ফ্লপ। বুঝতে পারছো? ফ্লিপ ফ্লপ একইভাবেই কাজ করে, কিন্তু ওখানে এক্সট্রা একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ক্লক। ক্লক পাস যদি তুমি দাও তখন কি হয়, এই আনডিটারমাইন্ড বা ইনভ্যালিড যে আউটপুটটা আছে, এই যে এই ইনভ্যালিড যে আউটপুটটা আছে এটা সলভ হয়ে যায় আর কি ওটার জন্য। তখন আর ইনভ্যালিড থাকে না, তখন ভ্যালিড আউটপুট তুমি পাও। ঠিক আছে, এখন এইটা কিভাবে পাও যেটা বললাম, এটার জন্য হচ্ছে যে আমরা একটা ক্লক পাস দিই। ক্লক পাস দিলে সে একটা ক্লক পালসে সে কাজ করে আর কি। ঠিক আছে, মানে ওই যে পজিটিভ বা নেগেটিভ এজে কাজ করে। তো পজিটিভ বা নেগেটিভ এজে যখন কাজ করবে তখন আর এই আনস্টেবল আউটপুটটা থাকে না। এই জিনিসটার কথা এখানে বলা আছে। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে লেচের প্রবলেমটা কি এবং এটাকে কিভাবে সলভ করা হয়। তাহলে এটাই এখানে আছে। দেখো আমি যে কথাবার্তাগুলো বললাম সেই কথাবার্তাগুলোই এখানে বলা আছে। তাহলে ল্যাচের ক্ষেত্রে যেটা হয় সাধারণত লেভেল ট্রিগার করা হয়, মানে 0 1 এর মাধ্যমে তুমি ইনপুট দিচ্ছ, এই জন্য আউটপুট গুলো ডিরেক্টলি চেঞ্জ হয়ে যায় এবং সেটার জন্যই আউটপুটে আনস্টেবল আউটপুট দেখায় আর কি। এবং সেটাকে সলভ করার জন্য আমরা কি করি, ক্লক পালস দিই। ক্লক পালস দিয়ে সলভ করি। ক্লক পালস দিলে যেটা হবে, সে ইচ্ছা মতো চেঞ্জ হতে পারবে না। ক্লক পালস আসলেই চেঞ্জ হবে। ক্লক পালস আসলে আমাদের ইনপুটের জন্য আউটপুট গুলো চেঞ্জ হবে আর কি। এবং সেটা কোথায় করা হয়, সেটা করা হয় ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তার মানে এই ল্যাচের প্রবলেম গুলো আমরা ফ্লিপ ফ্লপে সলভ করি, এই যে এবং ক্লক পালসের মাধ্যমে। এটা দেখো এখানকার যে সার্কিট গুলো দেখতে পাচ্ছ, এটা দেখো আগের মতোই। এটাকে দেখা হচ্ছে এস আর আর। এই প্রথম এস আর 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 যে ছিল ফ্লিপ ফ্লপ, আর এখানকার যেটা আছে এটা একই রকম না ব্লক ডায়াগ্রামটা নাকি? এই যেটার কথা বলছি আমি। Yes, sir. Similar. হ্যাঁ, কিন্তু এখানে একটা এক্সট্রা পিন আছে। দেখো এখানে আছে সি। এই এক্সট্রা পিন যেটা, এটা মিন করতেছে ক্লক পালস। আগে কিন্তু ক্লক পালস ছিল না। বুঝতে পারছো? তো এটাকে বলা হয় ক্লক পালস। এবং এটার জন্যই হচ্ছে যে তোমার ওই যে ওই প্রবলেম গুলো সলভ হয়ে যায় আর কি। লেটসের যে আনস্টেবল আউটপুট গুলো দিচ্ছিল সেগুলো সলভ হয়ে যায়। আচ্ছা, এখন তুমি উপরের তিনটা একটু খেয়াল করে দেখো। উপরের তিনটার ক্ষেত্রে দেখো প্রথমটাতে আমাদের আছে ক্লক ছাড়া হচ্ছে দুইটা ইনপুট, এস এন্ড আর। সেকেন্ডটাতে কি আছে, ক্লক ছাড়া একটা ইনপুট। থার্ডটাতে আবার দুইটা ইনপুট, তাই না? কিন্তু এগুলোর নামগুলা কিন্তু ডিফারেন্ট। তো প্রথমটাকে বলা হয় এস আর ফ্লিপ ফ্লপ। এখানে ফ্লিপ ফ্লপ কেন বলা হয়? বিকজ এখানে ক্লক আছে। যদি ক্লক থাকে তখন এটা ফ্লিপ ফ্লপ, ক্লক না থাকলে এটাকে কি বলে, ল্যাচ। শুধু ক্লক না থাকলে এটা হয়ে যেত এস আর ল্যাচ। এখন যেহেতু ক্লক আছে জন্য এটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ। সেকেন্ডটাকে বলা হয় ডি ফ্লিপ ফ্লপ। এটার মানে সাথে আগেরটার রিলেশন হচ্ছে, দেখো আগের হচ্ছে টু ইনপুট, এটা কিন্তু সিঙ্গেল ইনপুট। বুঝতে পারছো? একটা ইনপুট আর কি। আবার পরেরটায় যদি যাও, এটাও আবার দুইটা ইনপুট, বাট এটাকে বলা হয় জে কে ফ্লিপ ফ্লপ। এক একটার কাজ হচ্ছে এক এক রকম। আমরা যে 4 রকমের টাস্কের কথা বলে আসছি, এই এই তিনটা ফ্লিপ ফ্লপ হচ্ছে ডিফারেন্ট ভাবে কাজ করে আর কি। এই জন্য এগুলোর নামগুলো ডিফারেন্ট। জে কে আর এস এর তো সেমই লাগতেছে। হ্যাঁ, এটার ফাংশন ব্লক ডায়াগ্রামটা সেম লাগতেছে, বাট ফাংশনালিটিটা ডিফারেন্ট। ট্রুথ টেবিলটা ডিফারেন্ট হবে দেখবা।
ঠিক আছে, ডিফারেন্টলি কাজ করে ওরা। আচ্ছা, তাহলে উপরের গুলাকে আমরা বলছি পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। পজিটিভ এজ কেন, আইডিয়া আছে? অ্যাক্টিভ হাই এই জন্য। হ্যাঁ, ক্লক গুলা দেখো অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ ইনপুটের জন্য না কিন্তু ক্লকের জন্য। পজিটিভ এজ ট্রিগার্ড মানে ক্লকের মাধ্যমে ট্রিগারিং করা হয়। ট্রিগারিং মানে হচ্ছে ক্লকের মাধ্যমে তাকে অন অফ করা হয়, মানে ক্লক পাইলে সে অন বা অফ হবে, ক্লক ছাড়া সে কাজ করবে না। আর আগের গুলা কিন্তু মানে ল্যাচ কিন্তু ক্লকে কাজ করে না, ল্যাচ কাজ করে 0-1, এটাকে বলে লেভেল ট্রিগার্ড, মানে 0 বা 1 দিলে সে কাজ করবে ডিরেক্টলি। এটা হচ্ছে ক্লকের মাধ্যমে কাজ করবে, ঠিক আছে? যেহেতু ক্লকটা পজিটিভ, এই জন্য উপরের গুলাকে বলা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড। সেম ভাবে নিচের গুলা যদি যাও, হ্যাঁ দেখুন এটা কি বলা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড। পার্থক্যটা কি আগেরটার সাথে? নেগেটিভে অ্যাক্টিভ লো ক্লক। জাস্ট ক্লকটা হচ্ছে অ্যাক্টিভ লো। এই যে